টানা 7 দিনের ঈদ ছুটি শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ট্রেন বাসে ভিড়, ফাঁকা ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলেছেন আইজিপি। ছুটির দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, তারেক রহমানের সরকারের 1 মাস আজ, একে একে নির্বাচনী অঙ্গীকার পূরণ। আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াত আমিরের, তিস্তা প্রকল্পে বিরোধী দলের সহায়তা চায় চীন, পূর্ণ সমর্থনের আশ্বাস ডাক্তার শফিকের। কাবুলের হাসপাতালে বিমান হামলায় 400 নিহত, পাকিস্তানকে দুষল আফগানিস্তান, ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে রাজধানী ছাড়া মানুষের ভিড় বাস, লঞ্চ এবং রেল স্টেশনে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ খুব একটা না থাকলেও তেলের সংকটের সময় মতো বাস ছাড়তে না পারার অভিযোগ বাড়ি ফেরা মানুষের। এদিকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন চাঁদাবাজির সঙ্গে আপোষ করবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁকা ঢাকায় কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন আইজিপি। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। সকাল থেকেই কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত, প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই। সময় মতো ট্রেন ছাড়ায় ভিড় বেশি হলেও যাত্রীরা বেশ উৎফুল্ল। ভোর 6টায় ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, 7:15 খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30 কিশোরগঞ্জগামী সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে 3 ধাপে টিকিট চেক করা হচ্ছে। যে এত পরিমাণ ভিড়, মানে ভিতরে জায়গা নেই, যে একটা মানুষ ভিতরে দাঁড়াবে এরকম জায়গা নেই ভিতরে। এখন কমলাপুরে যেতে এত লোক হয়, সামনে তো আরো অনেকগুলো স্টেশন আছে, সেখানে আরো লোক হতে পারে। অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা হয়েছে, আর 9 দিনের ছুটি পাইছি। ইনশাল্লাহ দোয়া রাখেন ভালোভাবে যেন ঈদ করে আসতে পারি। কষ্ট হয়েছে অনেক, ভিড় ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে সামনের যে স্টেশনগুলো আছে, জানি না এই মানুষগুলো উঠতে পারবে কিনা। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে নেই ঈদে ঘরমুখো মানুষের চিরচেনা ভিড়, তবে আছে বাসের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের কারণেই পাম্পে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মাগুরাতে যাব, টিকিটের খুবই সংকট, মানে টিকিট নাই, টিকিট পাইতেছি না। এখন তো ভেঙে ভেঙে যাওয়া ছাড়া তার উপায় নেই। বাড়িতে তো যাচ্ছে অনেকদিন পরে, আনন্দ তো হচ্ছে, অনেক আনন্দ। বাড়িতে লোক আছে, শাশুড়ি আছে, তারপর আছে দাদি শাশুড়ি আছে, আমার আম্মু আছে, বোন আছে, অনেক আনন্দ হচ্ছে। যাত্রীরও সংকট না, গাড়িরও সংকট না, মেন সংকট হচ্ছে তেলের। কারণ আমরা যদি তেল না পাই আমরা গাড়ি কীভাবে চালাবো? এখনো মনে করেন রাজবাড়ী পলাশ পাম্পে আমাদের 4টা গাড়ি বসা আছে, তেল দিচ্ছে না, তেল নাই। যাত্রী কই দেখেন, আজকে যে ঈদের দিন, ছুটির দিন দেখেন যাত্রী আপনারা নিজেরাই দেখেন, আপনারা তো ঘুরছেন টার্মিনালে, যাত্রী কই? শহরের ভিতর বিভিন্ন জায়গায় গলিতে গাড়ি কাউন্টার সব হয়ে গেছে, গাড়ি চলতেছে। টার্মিনাল ভেঙে ফেলা ছাড়া তো উপায় নেই, টার্মিনালে কোনো প্রয়োজন নাই তো বর্তমানে। ছাড়ার কথা ছিল হচ্ছে 11:15, বাট এখন আসবে হচ্ছে 12:45-এ। টার্মিনালটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের তৎপরতার কথা জানান। প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সকলের সচেতনতা এবং সহায়তায় এবার ঈদ যাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির হবে, এমন প্রত্যাশার কথা জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে দুপুর 2টায় বৈঠক শুরু হয়। বৈঠকে কৃষক কার্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সহ মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তি আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা মানুষকে আশাবাদী করে তুলেছে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়। নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। একই দিন শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। বঙ্গভবনে শপথ গ্রহণের রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মতো সরকারের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দায়িত্ব গ্রহণের পরে নিয়মিত সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি অনন্য নজির স্থাপন করেন তারেক রহমান। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে চলাফেরা শুরু করেন তিনি। সাধারণ মানুষের মতোই রাস্তায় চলতে দেখা যায় সরকার প্রধানের গাড়ি। অনেক বড় চ্যালেঞ্জকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটি নিয়ে নানা অপপ্রচার চালানো হলে জনগণের মনে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব। সব অনিশ্চয়তা দূর করে তারেক রহমান 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। 14 মার্চ ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে দেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন। আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। দারিদ্র্য বিমোচনের জন্য দেশে জাকাত ব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়। বিএনপির নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 14 এপ্রিল, 1 বৈশাখ দেশের 8টি জেলার 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। শুধু সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সংসদীয় কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জবাবদিহিতার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংসদে উপস্থিতি ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা দেবে জামায়াতে ইসলামী, জানিয়েছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ করা হবে এমন প্রত্যাশা তার। সকালে রাজধানীর মিরপুর 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণের অনুষ্ঠানে তিনি সব কথা বলেন কিছু দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল, অথচ চীন দেশের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকটি নিঃশব্দে। দেশটির রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান আরও উদ্যোগী হয়ে সহায়তা অব্যাহত রাখার। জামায়াতের আমির জানান নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা সহ্য করবে না তার দল। প্রত্যাশা ব্যক্ত করেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে দুদেশ। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন দুদেশের বন্ধুত্ব দুটি দেশের মানুষের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে জামায়াতের সহযোগিতা চান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, যে দলই করুক না কেন, যারা উপযুক্ত তাদেরই সহায়তা দেওয়া হবে। ইশরাক হোসেন জানান, প্রান্তিক পর্যায়ে যারা আছেন সরকার তাদের ভুলে যায়নি, সহায়তার ব্যাপ্তি আরও বাড়বে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। দুপুরে রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মন্ত্রী। পরে ঢাকা ৬ আসনে এই অংশে প্রায় ৫০০ মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের সরকার গঠন করেছে 1 মাস হলো মাত্র, এর মধ্যে রমজান মাস রয়েছে, এর মধ্যে নানা ধরনের কার্যক্রমের মধ্যেও আমরা যারা প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। আমরা এই ধরনের যে চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরও বৃদ্ধি করতে পেরেছি। সরকারের এসব ইতিবাচক উদ্যোগ নিয়ে যারা সমালোচনা করেন তাদেরও জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দলীয় হোক বা যাই হোক, সে যদি কোয়ালিফাই করে এটার জন্য, ফ্যামিলি কার্ডের জন্য, তাহলে সে পাবে। তো একই রূপে আমরা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই আমরা জনগণের যাদের এই সকল সহায়তা প্রয়োজন সেই লিস্টগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত। ঈদুল ফিতরের আগে আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। তাদের দাবি ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর উপলক্ষে আমাদের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেনের হাতে এই ঈদ উপহার পেয়েছি, বহুত খুশি হয়েছি। ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা সবসময় আশা করি যে বিএনপি সরকার আসলে এই গ্রুপ পরিবারগুলোকে দায়িত্ব নেবে। আমরা এখন আশা করি যে তারা যেন আমাদের পুরোপুরি দায়িত্বটাই নেয়। আমরা এতটুকুই চাই, আমার ভাইয়ের বিচারটা চাই, আর তাদের সন্ধান চাই, তাদের সাথে কি করা হয়েছিল এটা জানতে চাই। আর উনি তো বলেছেন আমাদের ঘর বাড়ি করে দিবেন, অর্থ সহায়তা দিবেন। দেখা যাক, আল্লাহ ভরসা। সারা দেশে গরিব, দুস্থ, অসহায়, গুম পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় 250 জন আহত হয়েছেন। মঙ্গলবার তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, সোমবার রাত 9টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে হামলা চালায় ইসলামাবাদ। হামলায় 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধসে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা কেন্দ্রে হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। তবে আফগান সরকারের অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটিকেই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মার্কিন মিত্রদের অনীহার পর ইরান জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে কয়েক দফা ইরানের তেহরান সহ অন্য শহরগুলোতে হামলা চালায় তারা। মিসাইল এবং স্থল হামলা অব্যাহত রয়েছে লেবাননেও। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস, ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত
এবং সৌদি আরবে। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 2 শতাধিক। এদিকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে বাধা দেবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে চলতি মাসের চীন সফর পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায়